অ্যাডভেঞ্চার একাডেমিতে ক্লাস 11 কেমিস্ট্রি ঝোড়ো প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। তোরা প্রত্যেকে জানিস, যারা আমাদের এখান থেকে রেগুলার কেমিস্ট্রি পড়ছে, যারা রেগুলার রিভিশন করছে, যারা রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করছে প্রত্যেক সপ্তাহে, তাদের কেমিস্ট্রি অন্তত প্রিয় সাবজেক্ট হতে চলেছে, এইটুকু আমি দাবি করে বলবো। আরেকটা কথা আমি প্রত্যেককে প্রমিস করেছি, আমাদের যে ছেলেমেয়েরা প্রপারলি পড়াশোনা করছে, যাদেরকে সিনসিয়ারলি আমি পড়তে দেখছি, তাদের দায়িত্ব আমি নিতে পারি, তাদেরকে আমি অ্যাডভেঞ্চার একাডেমিতে ক্লাস 11 কেমিস্ট্রি ঝোড়ো প্রিপারেশন চলছে। তোরা প্রত্যেকে জানিস আমাদের এক একটা করে চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে এবং এক একটা কনসেপ্ট ছেলেমেয়েদের মনের মধ্যে একেবারে গেঁথে যাচ্ছে। আমি এইটুকু তোদেরকে প্রমিস করেছি, যারা সিনসিয়ারলি পড়াশোনা করছিস, যাদেরকে যা বলছি তাই করছিস, রিভিশন করছিস, প্রত্যেক সপ্তাহে কোশ্চেন প্র্যাকটিস করছিস, তারা নিজেদের স্কুলে কেমিস্ট্রিতে টপ করতে চলেছে। তার দায়িত্ব আমি নিতে পারি। আমার এই কথাটাকে রেকর্ড করে রাখ। দেখ, একটা কথা বলি, তোদের প্রত্যেকের জানিস অলরেডি, আমি একবার তাও বলে দিচ্ছি, আমাদের অ্যাপের মধ্যে, ব্যাচের মধ্যে যে কটা ক্লাস আমরা করাচ্ছি, প্রত্যেকটা ক্লাসের একটা 15 মিনিটের ছোট্ট রিভিশন ভার্সন আমি ইউটিউবে সবার জন্য দিচ্ছি, যাতে যারা ব্যাচের মধ্যে আছে তাদের তো একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ওটাতে হবেই। বড় ক্লাস করলো, ছোট রিভিশন করলো। আর যারা বাইরে আছিস, যারা অন্যান্য জায়গাতে পড়িস, যারা আমাদের চ্যানেলের মধ্যে রিভিশনস গুলো দেখতে আসিস, তারাও বুঝতে পারবি যে কি স্ট্রাকচার্ড ওয়েতে আমরা প্রত্যেকটা জিনিসকে করিয়ে দিচ্ছি। এবং ছেলেমেয়েদের যে চ্যাপ্টারটা অনেক কঠিন লাগে, তোরা দেখবি 11 এর পরীক্ষার আগে কত ছেলেমেয়ে বলবে, দাদা বন্ডিংটা করাও, বন্ডিংটা কঠিন লাগে। ওই বন্ডিং চ্যাপ্টার আমাদের ব্যাচের ছেলেমেয়েদের কাছে জল ভাত করে দিচ্ছে, এইটুকু গ্যারেন্টি আমার। ওরা বুঝতে পারছে বন্ডিং হচ্ছে কেমিস্ট্রির ব্যাকবোন, এটা ছাড়া কিছু হয় না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। খুব তাড়াতাড়ি বিষয়গুলোকে একবার করে বলে দিই, প্রত্যেকে একবার রিক্যাপ করে নাও। দেখবে আমি প্রথমেই বলেছিলাম, এই বন্ডিং চ্যাপ্টারে একটু প্রথমে শুরুতে একটু গল্প বলেছিলাম, তারপরে মেন চ্যাপ্টারটা শুরু করেছিলাম এই জায়গাটা থেকে যে বিজ্ঞানী ফেজান একদিন হঠাৎ করে লক্ষ্য করলেন যে আয়নীয় যৌগগুলো চারিদিকে রয়েছে, তাদের মধ্যে খুব কম যৌগই আছে যারা পিওরলি আয়নিক, যাদের মধ্যে একদম 100% আয়নিক ক্যারেক্টার রয়েছে, সেরকম খুব রেয়ার। কিন্তু বেশিরভাগ যৌগের মধ্যেই তারা নামে আয়নিক, তারা নামে আয়নীয় যৌগ, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু ধর্ম সমযোজীদের মতো। মানে আয়নীয় যৌগটা 100% আয়নিক নয়, তার মধ্যে সমযোজী যৌগের কিছু ধর্ম মিশে রয়েছে। তাহলে দাদা এই বিষয়টা হচ্ছে কি করে? আমরা পড়ে এলাম আয়নীয় যৌগের মধ্যে আয়নিক ক্যারেক্টার থাকবে, কিন্তু দেখা যাচ্ছে আয়নীয় যৌগ 100% আয়নিক হচ্ছে না, তার পরিবর্তে ধরো 55% আয়নিক হচ্ছে, আর বাকি 45% তার মধ্যে সমযোজী ক্যারেক্টার লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে কি করে? তো বিজ্ঞানী ফেজার বহু রিসার্চের পর এরকম একটা মডেল এস্টাবলিশ করলেন যে এমনি হতে পারে যে আয়নীয় যৌগের যে ক্যাটায়নটা রয়েছে, সে তো ইলেকট্রনের খিদে নিয়ে বসে আছে, তাকে তো প্রচুর ইলেকট্রন দিলে তবে সে শান্তি পাবে। আর যে অ্যানায়নটা রয়েছে, তার কাছে তো প্রচুর ইলেকট্রন রয়েছে। অ্যানায়ন মানে তার কাছে ইলেকট্রন প্রচুর থাকে, ইলেকট্রনিক্যালি রিচ সে। তো আমরা প্রত্যেকে জানি যে ইলেকট্রন এখন শুধুমাত্র আর কণা নয়, ইলেকট্রন একটা ক্লাউড, ইলেকট্রন একটা ডেনসিটি। তাহলে অ্যানায়নের চারিদিকে ইলেকট্রনের একটা ডেনসিটি রয়েছে। ক্যাটায়নটা কি করছে? ইলেকট্রনের খিদের জন্য এই ইলেকট্রন ডেনসিটিকে নিজের দিকে পুল করছে, নিজের দিকে টানছে। ইলেকট্রন ডেনসিটিটাকে ডিসমিস করে দিচ্ছে, ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে, পুরো একদম ছড়িয়ে দিচ্ছে, ডিসপার্স করছে, ডিলোকালাইজ করছে। তার ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ইলেকট্রন ডেনসিটিটা, অ্যানায়নের ইলেকট্রন ডেনসিটিটা এরকম ভাবে মিশে যাচ্ছে একেবারে। এবং যখনই আমরা জানি ইলেকট্রন ডেনসিটি শেয়ার হয়, ইলেকট্রন ডেনসিটি মিশে যায়, সেটা কোন যৌগের ধর্ম? সমযোজী যৌগের ধর্ম। এবং এমনি ভাবেই পিওর আয়নীয় যৌগ, পিওর ক্যাটায়ন অ্যানায়ন থেকে পর্যায়ক্রমে একটা সমযোজী ধর্ম, সমযোজী চরিত্র প্রকাশ পেয়ে যাচ্ছে। এবং এই বিষয়টাকে তিনি বিভিন্ন জায়গাতে প্রমাণও করেছেন। তিনি একটা কথা বললেন যে জানো তো, সব জায়গাতে এটা অ্যাপ্লিকেবল নয়। এই ক্যাটায়নের ইলেকট্রন পুল মানে পোলারাইজিং পাওয়ার, আর অ্যানায়নের নিজের ইলেকট্রন ডেনসিটিকে ছড়িয়ে দেওয়া মানে পোলারাইজাবিলিটি। একটা হচ্ছে ধ্রুবায়ন ক্ষমতা, একটা ধ্রুবীয়তা। এই বিষয়গুলো নির্ভর করে কয়েকটা ফ্যাক্টরের উপর। তার জন্য প্রথমেই যে টানছে মানে যে ক্যাটায়ন, তার আকারটা শুড বি ভেরি স্মল। আর যে ছড়াচ্ছে মানে যে অ্যানায়ন, তার আকারটা শুড বি ভেরি লার্জ। কেন দাদা? কারণ বেলুন যদি বড় হয় আর পেরেক যদি খুব পাতলা এবং একদম তীক্ষ্ণ নিকিলা হয়, তাহলে বেশি তাড়াতাড়ি বেলুনটা ফেটিয়ে বেশি তাড়াতাড়ি বেলুনটা ফেটে যাবে এবং ইলেকট্রন ডেনসিটিটা ছড়িয়ে যাবে। ইলেকট্রন ডেনসিটি মানে বেলুনের ভেতরে থাকা হাওয়া বা জল।
তার মানে দাদা যে ক্যাটায়ন হবে সে একদম যেন ল্যাক করে, একদম জলে যেন একদম পরিপূর্ণ একদম ঠেসে থাকে যেন, আর যে ক্যাটায়ন সে যেন একদম তীক্ষ্ণ নুকিলা হয়। ক্যাটায়নের আকার শুড বি ভেরি স্মল, অ্যানায়নের আকার শুড বি ভেরি লার্জ। দাদা ক্যাটায়ন স্মল কি করে হবে? আরে যদি সে বেশি বেশি করে ইলেকট্রন ছেড়ে দেয় তবেই না সে স্মল হবে। তার মানে ক্যাটায়নের মাথার উপরে পজিটিভ চার্জ যত বেশি হবে, আজকে ধর A প্লাস A2 প্লাস A3 প্লাস, সব থেকে স্মল কে A3 প্লাস, ওই জন্যই বলছে ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে। আচ্ছা অ্যানায়ন লার্জ কখন হবে? A মাইনাস লার্জ না A2 মাইনাস লার্জ না A3 মাইনাস লার্জ? A3 মাইনাস লার্জ, যত ইলেকট্রন নেবে তত লার্জ হবে, তাহলে অ্যানায়নের চার্জ মাস্ট বি ভেরি লার্জ। ক্লিয়ার আছে? এই লাস্টে একটা আছে, সেটার প্রমাণ আমি পরে দেবো, ভালো করে খেয়াল কর। এই যে বললাম অ্যানায়নের সাইজটা ছোট হতে হবে, অ্যানায়নের চার্জটা বেশি হতে হবে, এই ফ্যাক্টরটা নিয়েই তৈরি হচ্ছে একটা রাশি যেটাকে বলে আয়নীয় বিভব। আয়নীয় বিভব বলা হয় ক্যাটায়নের চার্জ এবং ক্যাটায়নের রেডিয়াসের একটা অনুপাত। তুই আমায় বল, চার্জ যত বাড়বে তত ছোট হবে, চার্জ যত বাড়বে সমানুপাতিক সম্পর্ক দেখছিস, চার্জ যদি বাড়ে তো আয়নীয় বিভব বাড়তে থাকবে। ব্যাসার্ধ যদি কমতে থাকে, এটা তো নিচে আছে, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যাসার্ধ যত কমবে আয়নীয় বিভব তত বাড়বে। তুইও জানিস যদি চার্জ কমে তাহলে ব্যাসার্ধ বাড়ে, আর যদি চার্জ বাড়ে, ক্যাটায়নের মাথার উপরে যদি চার্জ বাড়ে তাহলে তার ব্যাসার্ধটা অটোমেটিক্যালি কমবে। তাহলে চার্জ বাড়ছে, ব্যাসার্ধ কমছে, অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট আয়নীয় বিভব বাড়ছে। আর আয়নীয় বিভব যত বাড়ছে অ্যানায়নকে ডিসপার্স করা, ডিলোকালাইজ করার প্রবণতা তত বাড়ছে, একদম পরিষ্কার। এইবার একটু খেয়াল করে দেখ, এখানে দেখ কয়েকটা এক্সাম্পল আছে। NaCl আয়নীয় কিন্তু Na সমযোজী, বল ক্যাটায়ন সেম আছে দুটো ক্ষেত্রেই, ক্যাটায়ন Na প্লাস। অ্যানায়নের পার্থক্য Cl মাইনাস আছে, I মাইনাস আছে, Cl মাইনাস ছোট, I মাইনাস বড়, কোন অ্যানায়ন তাড়াতাড়ি ডিসপার্স হবে, কোনটা বেশি ল্যাক করছে? I মাইনাস। ঠিক আছে, তার মানে I মাইনাস কে টানা সোজা, তাহলে I মাইনাস এর ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি ছড়িয়ে পড়বে তাড়াতাড়ি সমযোজী চরিত্র প্রকাশ পাবে, ওই জন্য Na সমযোজী, বল গল্প শেষ। একই রকম লজিকে এখানে দু জায়গায় ক্যাটায়ন সেম, F মাইনাস এর থেকে Cl মাইনাস বড়, যেখানে অ্যানায়ন বড় সেটা সমযোজী, গল্প শেষ। নেক্সট খেয়াল করে দেখ, Fe2 প্লাস আছে, Fe3 প্লাস আছে, FeCl2 মানেই তো Fe2 প্লাস, তাহলে এখানে Fe2 প্লাস, এখানে Fe3 প্লাস, বল কে ছোট? যার চার্জ বেশি তার আয়নীয় বিভব বেশি, যার চার্জ বেশি তার ব্যাসার্ধ কম। দাদা ক্যাটায়ন তো দুটো জায়গাতে আলাদা, অ্যানায়ন তো সেম, তার মানে যার ক্যাটায়ন ছোট তার সমযোজী চরিত্র বেশি, গল্প শেষ। নেক্সট, আচ্ছা দেখ তো, ধ্রুবীয় দ্রাবক জলের মধ্যে যৌগগুলি দ্রাব্যতা বলে দিয়েছে, জলের মধ্যে কে দ্রবীভূত হয়? আয়নীয় যৌগরা দ্রবীভূত হয়। কারা দ্রবীভূত হয় না? সমযোজী যৌগরা দ্রবীভূত হয় না। আমাকে দেখতে হবে এদের আয়নীয় আর সমযোজী যৌগের মানে ধর্মের যে ক্রমণ বা প্রবণতা সেটা। এখানে প্রথমে AgF আছে, AgCl আছে, AgBr আছে, AgI আছে, চারটে জায়গাতে Ag প্লাস কমন আছে, মানে ক্যাটায়ন নিয়ে কোনো সমস্যা নেই। অ্যানায়নের আকার যত বাড়বে সমযোজী চরিত্র তত বাড়বে। অ্যানায়নের আকার দেখতো F মাইনাস থেকে Cl মাইনাস হয়ে Br মাইনাস হয়ে I মাইনাস এ বাড়ছে, ক্রমাগত বাড়তে থাকছে। অ্যানায়নের আকার বাড়ছে যত, সমযোজী চরিত্র তত বেশি প্রকাশ পাচ্ছে। আর যত সমযোজী চরিত্র তত বেশি প্রকাশ পাচ্ছে তত আমি বলতে পারি জলের দ্রাব্যতা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ যত সমযোজী হচ্ছে তত জলের দ্রাব্যতা কমবে, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূতা বেশি হবে, দ্রাব্যতা বেড়ে যাবে, গল্প শেষ হয়ে গেল। চলো নাকি নেক্সট। অ্যালকোহলের মধ্যে KCl KI কে বেশি আয়নীয়, কে বেশি সমযোজী কে বেশি? দাদা I মাইনাস আছে, KI বেশি সমযোজী। অ্যালকোহল অধ্রুবীয় দ্রাবক, অ্যালকোহলের মধ্যে KI এর দ্রাব্যতা বেশি, গল্প শেষ। চলো নেক্সট। এবার কি আছে এগুলো সব বলে, আচ্ছা এখানে একটা কথা আছে, বলতো আয়নীয় আর সমযোজীর মধ্যে কার বন্ধনটা বেশি স্ট্রং ছিল? দাদা আয়নীয়র বন্ধন বেশি স্ট্রং ছিল। কেন? কারণ আয়নিকের মধ্যে একটা স্ট্রং স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করতো, সেই কারণে ওই আয়নগুলো একদম শক্তপোক্তভাবে একে অপরের সঙ্গে একদম অভিলিপ্ত ছিল, একদম মিশে ছিল, ওই জন্য ওদেরকে আলাদা করা অনেক কঠিন ছিল। দ্যাটস ওয়াই আয়নিক কম্পাউন্ডস গুলো অনেক স্ট্রং ছিল। অন্যদিকে কোভ্যালেন্ট কম্পাউন্ডস এর মধ্যে উইক ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ক্রিয়া করছিল, ফলে ওরা অনেক উইক ছিল। এই জন্যই আয়নিক কম্পাউন্ড গুলো কঠিন হয় আর কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো তরল বা গ্যাসীয় পদার্থ হয়। খেয়াল করে দেখ, ধাতব কার্বনেটের একটা তাপীয় স্থায়িত্ব চেয়েছে। তাপীয় স্থায়িত্ব মানে তারা তাপের প্রতি কতটা সহনশীল। তুই আমাকে একটা কথা বল, যার আকর্ষণ বলটা স্ট্রং হবে, যে শক্তপোক্ত হবে, সেই তো তাপের প্রতি একটু বেশি সহনশীল হবে। তুই আমায় বলতো, বেরিলিয়াম কার্বনেট আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। দেখ কার্বনেট CO3 তিনজনের ক্ষেত্রেই সেম। তাহলে আমি বলতে পারি যার ক্যাটায়ন সবচেয়ে ছোট, কারণ বেরিলিয়াম তো একদম উপরে থাকে, ম্যাগনেসিয়াম তার নিচে, ক্যালসিয়াম তার নিচে, গ্রুপ নাম্বার 2 তে, তাহলে যে সবচেয়ে ছোট সে সমযোজী পদার্থ তৈরি করবে। কারণ অ্যানায়ন যদি সেম থাকে তো ক্যাটায়নের আকার যেখানে সবচেয়ে ছোট সেটা সবচেয়ে বেশি সমযোজী, তাহলে এটা সবচেয়ে বেশি সমযোজী, আস্তে আস্তে আয়নিক ক্যারেক্টার বাড়ছে,
আর আয়নিক ক্যারেক্টার যত বাড়ছে তত স্থির তড়িৎ আকর্ষণ বল বাড়ছে, তত স্টেবিলিটি বাড়ছে, আর যত স্টেবিলিটি বাড়ছে তত তাপীয় স্থায়িত্ব বাড়ছে। বল গল্প শেষ। আচ্ছা, এইটা কি আছে? PbCl4 PbI4, এই একই কেস। I মাইনাস অনেক বড় সাইজ টেনে নিচ্ছে, দুটো I মাইনাস কে ক্যাপচার করে নিচ্ছে, Pb4 প্লাসটা Pb2 প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে Pb2 প্লাস দুটো I মাইনাস কে নিয়ে Pbi2 হয়ে যাচ্ছে। অন্যদিকে Cl মাইনাসের সাইজ ছোট বলে এখানে PbCl4 এর অস্তিত্ব আছে। গল্প শেষ। একই কনসেপ্ট সবকিছু। KCl CuCl আছে, কনসেপ্টটা একটু আলাদা রকমের। দুটোর মধ্যেই দেখ লাস্ট কক্ষপথে 4s1 ছিল, নিশ্চয়ই মনে পড়ছে, ক্লাসের মধ্যে আমি বারবার করে শিখিয়েছিলাম। শিল্ডিং এফেক্ট বলে একটা কথা রয়েছে। শিল্ডিং এফেক্ট সবচেয়ে বেশি কার? এস এর, কারণ এর আকৃতি স্পেরিক্যালি সিমেট্রিক্যাল। সবচেয়ে কম কার? এফ এর, কারণ এর আকৃতি পরিব্যাপ্ত বা ডিফিউজড। এখানে 4s এর সামনে কে রয়েছে? 3s3p রয়েছে, যাদের আবরণী ক্ষমতা অনেক ভালো। এখানে 4s এর সামনে কে রয়েছে? 3d আছে, যার আবরণী ক্ষমতা অতটা ভালো না। তাহলে এই কপারের নিউক্লিয়াস এই 4s এর ইলেকট্রনটাকে মারাত্মক তীব্রভাবে ক্যাপচার করে নিতে পারবে, মারাত্মক তীব্রভাবে টেনে রাখতে পারবে, কারণ এর সামনের জনের আবরণী ক্ষমতা ভালো না। এই পেছনের ইলেকট্রনটাকেও খুব ভালো করে দেখতে পাচ্ছে, আর এখানটা একটা ভালো বেশ পর্দা দিয়ে রেখে দিয়েছে, শিল্ড করে রেখে দিয়েছে, ফলে এই পটাশিয়াম 4s এর ইলেকট্রনটাকে টানতে পারছে না, দেখতে পারছে না। ফলে তুই আমাকে একটা কথা বল, কোথায় 4s এর উপরে আকর্ষণটা বেশি? দাদা, কপারের ক্ষেত্রে 4s এর উপরে আকর্ষণটা বেশি, একদম পরিষ্কার, নিশ্চয়ই বুঝতে পারছিস। চলো নেক্সট। আচ্ছা, এই জন্যই দেখ CuCl এর ক্ষেত্রে যে নেচারটা আছে ওটা বেশি হয়, এগুলো তোরা এখন ভালো করে সব জানিস। ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR এর ব্যাপারটা বলেছিলাম, নিশ্চয়ই মনে পড়ছে। VSEPR এর টোটাল বলেছিলাম 5খানা রুল আছে। সেই 5টা রুলের মধ্যে যেটা ফার্স্ট রুল ছিল সেটা ছিল স্টেরিক নাম্বার রুল। দেখবি তোদেরকে আমি বলেছিলাম স্টেরিক নাম্বার মানে ইজ দ্য কম্বিনেশন অফ বন্ড পেয়ার এন্ড লোন পেয়ার। বন্ড পেয়ারের সংখ্যা যত হবে, লোন পেয়ারের সংখ্যা যত হবে, যোগ করলে টোটাল নাম্বারটাকে আমরা স্টেরিক নাম্বার বলি। আর সেই স্টেরিক নাম্বারের উপরে ডিপেন্ড করে একটা সমযোজী অণুর আকৃতি কেমন হবে। আমরা তো সমযোজী অণু তৈরি করা শিখলাম, এবার তো তার আকৃতিটা প্রদান করতে হবে, তো সেইটারই উপায় হচ্ছে VSEPR। আচ্ছা, তোদেরকে দেখবি বলেছিলাম যে ধর আজকে জল আছে, জলের মধ্যে দুটো লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার গুলো কি করে আসে সেগুলো সব নেক্সট ক্লাসের মধ্যে শিখিয়ে দেবো। নেক্সট ক্লাসে তোরা বুঝতে পারবি যে কি করে লোন পেয়ার তৈরি করতে হয়, লোন পেয়ারের সংখ্যা কি করে জানতে হয়, সেগুলো যারা অলরেডি ক্লাস করে ফেলেছে তারা সবাই জানে। VSEPR এর 5খানা রুল ছিল, স্টেরিক নাম্বার, এই যে কথাটা বললাম। নিশ্চয়ই দেখ এই একটা এক্সাম্পল নিশ্চয়ই বুঝতে পেরেছিলি যে CH4 আছে। আমি তোদেরকে বারবার করে বলেছিলাম বল কতগুলো বন্ড আছে? 4টে বন্ড আছে। যতগুলো বন্ড, এগুলো খুব ডিটেলে শিখিয়েছি কিন্তু ব্যাচের মধ্যে, সেই কারণে এই শুধুমাত্র রিভিশনে কাজ হবে না, এটা জাস্ট মনে করানোর জন্য। এখানে পুরো ডিটেলে কিন্তু বলা হচ্ছে না, প্রচুর ডিটেলে শিখিয়েছি এগুলোকে। 4টে বন্ড, 4টে বন্ড তৈরি করতে 4টে আনপেয়ার ইলেকট্রন লাগবে। এখানে কটা আনপেয়ার ইলেকট্রন আছে? দুটো। এক্সাইটেড স্টেটে নিয়ে যাও 4টে হবে, তবেই 4টে বন্ড হবে, কারণ নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ বন্ড ইকুয়াল টু নাম্বার অফ বন্ড পেয়ার। নিশ্চয়ই বলেছিলাম, মনে আছে? তাহলে 4টে আনপেয়ার ইলেকট্রনের সাথে 4টে হাইড্রোজেন বন্ড করবে। তাহলে দেখ, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ বন্ড পেয়ার, তাহলে বন্ড পেয়ার কটা? 4টে। কোনো দেখতে পাচ্ছিস পেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে লোন পেয়ার 0। তাহলে টোটাল স্টেরিক নাম্বার কত হয়ে গেল বল? 4 হয়ে গেল। এইবারে কি বলেছিলাম, লিস্টটা একটুখানি দেখে নে, লিস্টের মাধ্যমে তুই এখান থেকে বার করে নিতে পারবি 4 + 0, তাহলে চতুস্তলকীয় গঠন নিশ্চয়ই ক্লাস 10-এ আমরা পড়েছিলাম। স্টেরিক নাম্বারের মাধ্যমে আরো অনেক কিছু শিখিয়েছি, নেক্সট দিন এগুলো সব বলবো। বন্ডিং এর যে সেকেন্ড ক্লাসের রিভিশনের মধ্যে তাও বলবো। এগুলো কিন্তু রিভিশন করে হয় না, এগুলোকে ডিটেলে শিখতে হয়। বন্ডিং এর প্রেমে পড়ে যাবি, কেমিস্ট্রি প্রেমে পড়ে যাবি, যারা পড়ছে তারা প্রেমে পড়ে গেছে, এইটুকু প্রমিস আমি তোকে করতে পারি। তুই যদি প্রপারলি আমার গাইডলাইন ফলো করতে পারিস, আমার সাথে প্রপারলি যদি পড়াশোনা করতে পারিস, তুই কেমিস্ট্রিতে অন্তত ক্লাসে টপ করে যাবি। হ্যাঁ, তোর ক্লাসে 2জন থাকলে সেটা আলাদা বিষয়, ঠিক আছে? মানে আমার কাছে যদি 2জন পড়ে তাহলে সেটা আলাদা, তখন চাপ খেয়ে যাবি, তখন হেভি কম্পিটিশন হবে। ব্যাস, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, প্রপারলি পড়াশোনা করিস। আর যারা চাইছিস অ্যাডভেঞ্চার একাডেমিতে ভর্তি হতে, কেমিস্ট্রিকে শাইন করাতে, তাদের নিচে দেখবি অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, ডেমো ক্লাস দেওয়া রয়েছে। ভর্তি হওয়ার উপায় ডেমো ক্লাসের মধ্যেই বলে দেওয়া আছে, শেষের দিকে প্রত্যেকে দেখে নে, ক্লাসগুলোর মধ্যে জয়েন কর। যে প্রিভিয়াস ক্লাসগুলো সব তোরা পেয়ে যাবি, হ্যান্ড রিটেন যে নোটস গুলো আছে সেগুলো দেখবি নোটিস সেকশনের মধ্যে ড্রাইভ লিঙ্কে দেওয়া রয়েছে, সব পেয়ে যাবি ভাই, শুধু পড়তে থাক। আজকের মতো এখানেই। জয় ধামাকা।